আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বৈশ্বিক এই মহামারীতে বিশ্ব যখন প্রায় স্থবির, তখন পড়ালেখা চালিয়ে নিতে তোমাদের সামনে প্রতি শনিবার নিয়ে আজকে হাজির হয়েছি ফেসবুক লাইভ ক্লাসে। তো আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ফেসবুক লাইভ ক্লাসের শুরুতেই প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, এটুআই এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রতি এবং সর্বোপরি আমার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কর্তৃপক্ষের প্রতি, যারা আমাকে এই ফেসবুক লাইভ ক্লাসে বিভিন্নভাবে সহযোগিতা করে ফেসবুক লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন। তো আজকে আমি তোমাদের সামনে প্রতি শনিবারের ন্যায় যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দ্বিতীয় পর্বের ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, যার বিষয়কোড হচ্ছে 67121। তো নিয়মিতভাবে এই ক্লাসটি শনিবার সকাল 8:30 থেকে 9টা পর্যন্ত হয়ে থাকে। আজকে ইন্টারনেট সমস্যাজনিত কারণে ওই সময়টায় পুরোপুরি ক্লাস নেওয়া যায়নি, তাই এই সময়ে ক্লাস নেওয়া। তো কে কোথা থেকে শুনছো আমাকে জানাও, আর আমার শব্দ সবকিছু ঠিক আছে কিনা আমাকে জানিও। তাহলে আমরা আজকে আরম্ভ করি। তো আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে দশম অধ্যায়। এই দশম অধ্যায়কে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। এই দশম অধ্যায়ের টপিক হচ্ছে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ। তো বরাবরের মতো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। এখানে আমার মোবাইল নাম্বার এবং মেইল অ্যাড্রেস দেওয়া আছে। যদি এই পাঠ সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে পাঠ শেষে আমাকে মেইলের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারো। তো এটি হচ্ছে এই বিষয়ের উপর দশম লেকচার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে আগুন কি তা জানতে পারবো, তারপর জানবো আমরা আগুনের প্রকারভেদ, এবং সর্বোপরি জানবো এই আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই আগুন কি। আগুন হলো নির্দিষ্ট বস্তু বা অনেকগুলো বস্তুর মধ্যকার রাসায়নিক একটা সংমিশ্রণ বা মিশ্রণ। এই রাসায়নিক মিশ্রণের ফলে কি একটা তাপ উৎপন্ন হয়। তো বিভিন্ন বস্তুর মধ্যে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হয় কি আলো এবং তাপ। তিনটি উপাদান যথা দাহ্য বস্তু, অক্সিজেন এবং পরিমিত তাপ যখন একত্রে সংমিশ্রণ ঘটবে, যখন তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে এবং একটি অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়ার যোগসূত্র স্থাপিত হবে, তখনই কি আগুনের উৎপত্তি হবে অথবা নয়। আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে হিট, একটা হচ্ছে কি ফুয়েল। যদি আমি কোথাও বা কোনো জায়গায় অগ্নি প্রজ্বলন করতে চাই তাহলে কি আমার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি অক্সিজেন লাগবে আমার। আমরা সবাই জানি কি অক্সিজেন কি আগুন জ্বালাতে সহায়তা করে, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি আগুন নেভাতে সহায়তা করে। তাহলে কি আমার অক্সিজেন প্রয়োজন হবে আমার আগুন জ্বালাতে। তারপরে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হিট প্রয়োজন হবে। এখানে হিট বললে ক্লিয়ার হবে না। আসলে আমাদের যে জিনিসটা লাগবে হিটের সেটা হচ্ছে পরিমিত তাপ। আমরা জানি যে বায়ুমণ্ডলে একটা তাপ সবসময় বিরাজ করে। তো সেই তাপে কিন্তু বায়ুমণ্ডলে এমনিতেই কোনো জায়গায় আগুন ধরে যাচ্ছে না। যখন আগুন জ্বালানোর জন্য বা আগুন জ্বলার জন্য যখন পরিমিত তাপ উৎপন্ন হবে সেই জায়গাটায়, তখনই কি ওই জায়গার মধ্যে আগুনটা ধরবে নতুবা নয়। এবং সর্বশেষ আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ফুয়েল লাগবে। আমরা ডিজেল বলি, পেট্রোল বলি, অকটেন বলি, এরকম বা কাঠ বলি, যে কোনো একটা কি দাহ্য বস্তু লাগবে যেটার দ্বারা কি আমার আগুনটা ধরবে বা যার মধ্যে কি আমার আগুনটা ধরবে। এই তিনটা জিনিস যখন কি একসাথে সংমিশ্রণ হবে তখনই কি আমি এরকম একটা আগুনের লেলিহান শিখা দেখতে পারবো। তাহলে বন্ধুরা মোটামুটি ক্লিয়ার যে আগুন কি। তারপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কোথাও যদি কোনো কারণে অগ্নি দুর্ঘটনা ঘটেই থাকে তাহলে আসলে আমরা
তাৎক্ষণিকভাবে কি করতে পারি, কি ব্যবস্থা আমরা নিতে পারি। যদি কোনো জায়গায় অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে, কারো অসচেতনতার কারণে হোক বা যে কোনো কারণে হোক, তাহলে কি আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে কি সেই জায়গার বা সেই স্থানের লোকজনকে সতর্ক করব। এই সতর্কটা কিভাবে করব? ওইখানে যদি কোনো অ্যালার্ম বাজানোর সিস্টেম থাকে বা কোনো শব্দের মাধ্যমে যদি কি বোঝানো যায় যে এই জায়গাটা আগুন ধরছে, এরকম একটা যদি ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থাকে আমাকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ কি আমাকে অ্যালার্ম বাজিয়ে সবাইকে কি সতর্ক করতে হবে যে এখানে কি আগুন ধরে গেছে। তারপর হচ্ছে যে জিনিসটা আমার করতে হবে সেটা হচ্ছে কি ফায়ার ব্রিগেডকে খবর দিতে হবে। এই অ্যালার্ম বাজানোর সাথে সাথে কি আমার এই কাজটা করতে হবে। কারণ পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করতে গেলে কি ফায়ার ব্রিগেডের সাহায্য কি অবশ্যই প্রয়োজন। তো সেই জন্য কি ফায়ার ব্রিগেডকে কি খবর দিতে হবে খুব দ্রুত। এবং তারপর আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি কারখানার ভেতরে অগ্নি প্রতিরোধী ব্যবস্থা চালু করতে হবে। আমরা জানি কি আমাদের যে আধুনিক কারখানা আছে বা শিল্প কারখানা আছে বা প্রতিষ্ঠান আছে বা ওয়ার্কশপ আছে, এই সব জায়গার মধ্যে প্রত্যেকেরই কি নিজস্ব একটা কি অগ্নি প্রতিরোধী ব্যবস্থা থেকে থাকে। এই অগ্নি প্রতিরোধী ব্যবস্থা দ্বারা কি আমরা আগুনকে খানিকটা কি নিয়ন্ত্রণে আনতে পারি। তো এই যতটুক নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য যে ব্যবস্থা আমার ইন্ডাস্ট্রিতে বা শিল্প কারখানায় করা আছে সেই ব্যবস্থাকে আমার কি চালু রাখতে হবে, চালু করতে হবে, যার দ্বারা কি আমি ফায়ার ব্রিগেড আসার আগ পর্যন্ত আমি আগুনকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এবং সর্বোপরি যে কাজটা করতে হবে আগুন প্রতিরোধে কি সচেষ্ট থাকতে হবে। আমার সবগুলো কি সিস্টেমে আছে বা প্রতিরোধ ব্যবস্থা আছে, যদি কি আমরা সেটাকে প্রয়োগ না করি তাহলে কি আমার ব্যবস্থাগুলো কোনো কোনো কাজে দিবে না। তো এই ব্যবস্থাগুলোর কি সমন্বয় করে আমার অগ্নি প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে অগ্নি নির্বাপন পদ্ধতি আসলে কি। আমরা জানি কি তিনটা বস্তু যখন একত্রে সংমিশ্রণ হয় তখন কি আগুনের কি উৎপত্তি হয়। এই তিনটা বস্তুকে যখন আমি আলাদা করে ফেলবো বা এই তিনটা বস্তুর মধ্যে যদি যে কোনো একটা বস্তুকে আমি কি সরায় দিতে পারি তাহলে কি আমার আগুনটা এমনিতে কি নিভে যাবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় আগুনের উৎপত্তি হয় সে প্রক্রিয়ার বাধা সৃষ্টি করা বা সে প্রক্রিয়া না করতে দেয়া, অর্থাৎ কি রাসায়নিক বিক্রিয়ার যোগসূত্রকে বিচ্ছিন্ন করে দেওয়া গেলে আগুন কি নিভে যাবে। আমরা যদি অক্সিজেন, পরিমিত তাপ এবং হচ্ছে দাহ্য বস্তু এই তিনটা যে কোনো একটাকে কি বিচ্ছিন্ন করতে পারি তাহলে কি আমার আগুনটা এমনিতেই নিভে যাবে। তারপর আমরা দেখব যে আগুনের শ্রেণীবিভাগ। আসলে আমরা কি আমাদের চারপাশে আগুন দেখে থাকি, মূলত সব ধরনের আগুনে কি তাপ এবং আলো উৎপন্ন হয় বা দেখতেও কি একরকমই দেখা যায়। তো আমরা আগুনের শ্রেণীবিভাগ আসলে কি জন্য করবো বা কিভাবে আমরা সেটা কি শ্রেণীবিভাগ করব। দাহ্য বস্তুর উপর নির্ভর করে আমরা আগুনকে এই 5 শ্রেণীতে বিভক্ত করতে পারি। সেটা হচ্ছে কি এ শ্রেণীর আগুন। এ শ্রেণীর আগুন কোনগুলো? যে আগুন কি কোনো কঠিন পদার্থ থেকে উৎপন্ন হয় বা উৎপন্ন হয় সেই সব আগুনই হচ্ছে কি এ শ্রেণীর আগুন। কঠিন পদার্থ কোনগুলো? আমরা সবাই জানি কাঠ, কয়লা, এগুলো হচ্ছে কি আমার কঠিন পদার্থ। এই সব পদার্থ থেকে যখন কি কোনো আগুনের উৎপত্তি হবে সেটাকে আমরা কি এ শ্রেণীর আগুন বলে অভিহিত করব। তারপর আমরা দেখি যে বি শ্রেণীর আগুন কোনগুলো। আমরা জানি যে আগুন বিভিন্ন বস্তু থেকে উৎপত্তি হয়ে থাকে। তো এই বি শ্রেণীর আগুনটা হচ্ছে কি তরল জাতীয় পদার্থ থেকে যদি কোনো আগুনের উৎপত্তি ঘটে থাকে তাহলে সেটা হচ্ছে কি আমার বি শ্রেণীর আগুন। তরল জাতীয় পদার্থ কোনগুলো আমরা সেটা সবাই জানি। তরল জাতীয় পদার্থের মধ্যে আছে কি পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো হচ্ছে কি আমার তরল জাতীয় পদার্থ। এইসব পদার্থ থেকে যখন কোনো আগুনের সূত্রপাত ঘটবে তখন আমরা তাকে বি শ্রেণীর আগুন বলবো। এবং তারপর হচ্ছে সি শ্রেণীর আগুন। এই তরলজাত পদার্থ ছাড়াও কি আমার একজাত পদার্থ আছে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় পদার্থ থেকে কি আমার আগুনের সূত্রপাত হয়ে থাকে। যেরকম কি সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস থেকেও কি আমার আগুনের সূত্রপাত হতে পারে। তো এই সিএনজি থেকে যখন আগুনের সূত্রপাত হবে তখন সেই আগুনকে আমরা সি শ্রেণীর আগুন বলবো। এবং তারপর হচ্ছে ডি শ্রেণীর আগুন। ধাতব পদার্থ অর্থাৎ কোনো মেটাল থেকে যে আগুনের সূত্রপাত হয় সেটা হচ্ছে কি ডি শ্রেণীর আগুন। এবং সর্বশেষ যে আগুনের শ্রেণীবিভাগ সেটা হচ্ছে কি ই শ্রেণীর আগুন। অর্থাৎ কি ইলেকট্রিক সরঞ্জামাদি বা বৈদ্যুতিক সরঞ্জামাদি থেকে যেসব আগুনের সূত্রপাত হয় সেগুলো হচ্ছে কি আমার ই শ্রেণীর আগুন। আমাদের আশেপাশে যে বৈদ্যুতিক দুর্ঘটনাগুলো ঘটে থাকে এর থেকে কি সর্বাধিক অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়।
তো এই ই শ্রেণীর আগুনকে আমরা কি সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে কি নেভানোর চেষ্টা করবো, এবং ই শ্রেণীর আগুনটাকে আমরা চারপাশে সবচেয়ে বেশি দেখতে পাই। তারপর হচ্ছে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে কি, এই যে অগ্নি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটার আসলে কি কারণ থাকতে পারে। বিভিন্ন ক্ষেত্রে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণসমূহ নিম্নে আমরা উল্লেখ করেছি। দেখো যে কি কি কারণে কি অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কি, জ্বলন্ত সিগারেটের টুকরা থেকে কি অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। যেরকম কি, মনে করো একটা টেক্সটাইল কোম্পানি, একটা কি স্পিনিং মিল, সুতার মিল। তো এই সুতার মিলে কি অনেক তুলো থাকে। তো এই তুলার আশেপাশে যদি কি কোনো স্মোকার থাকে, কোনো কি ধূমপায়ী থাকে, তো সে যদি কি ওই জায়গাটায় ধূমপান করে, তাহলে কি সিগারেটের যে টুকরো আছে সে যদি কি ওই জায়গাটায় ফেলে দেয়, তাহলে কি সেখান থেকে কি আমার আগুনের সূত্রপাত হতে পারে। এটা হচ্ছে কি সিগারেট থেকে আগুনের সূত্রপাত হওয়ার কি একটা অন্যতম কারণ। তারপর হচ্ছে কি আমার জ্বলন্ত চুলা থেকেও, জ্বলন্ত চুলা আমার কি জ্বালানো আছে, তো আমি কি জ্বলন্ত চুলার বাইরে চলে গেছি, ভুলে গেছি চুলাটা কি নেভাতে নেভাতে। তো এই সময় যদি কোনো বাতাস বা অন্য কোনো মাধ্যম মাধ্যমে কি আমার এই আগুনের কি শিখাটা কি বড় হয়, তাহলে কি আমার আগুন লাগার সম্ভাবনা কি থেকে যায়। তারপর হচ্ছে কি জ্বলন্ত মেঝকাঠি, এই জ্বলন্ত মেঝকাঠি থেকে কি আমার অগ্নিকাণ্ডের সম্ভাবনা কি থেকে যায়। তারপর হচ্ছে খোলা বাতি, যে এই আজকাল হয়তো বা খোলা বাতিটা কি দেখা যায় না, একটা সময় কি আমরা খোলা বাতি দিয়ে কি পড়াশোনা করতাম বা বিভিন্ন কাজ করতাম। তো এই খোলা বাতি কি যেহেতু ঢাকা থাকে না, তাহলে কি তার উপরে কি একটা লেলিহান শিখা থাকে, এই শিখা থেকে কি আগুনের সূত্রপাত বিভিন্নভাবে কি হতে পারে। তারপর হচ্ছে উত্তপ্ত ছাই থেকে কি আমার আগুনের সূত্রপাত কি হতে পারে। এই উত্তপ্ত ছায়ের মধ্যে কি আমার আগুন থাকে, এই উত্তপ্ত ছাই যেখানে কি উড়ে গিয়ে পড়বে, সেইখানে কি আগুনের সূত্রপাত হতে পারে। তারপর হচ্ছে সর্বাধিক যেসব কারণে কি অগ্নিকাণ্ড ঘটে থাকে, সেটা হচ্ছে কি বৈদ্যুতিক গোলযোগ, অর্থাৎ কি বৈদ্যুতিক শর্ট সার্কিট। এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কি অধিকাংশ অগ্নি দুর্ঘটনা কি ঘটে থাকে। তারপর হচ্ছে রাসায়নিক প্রতিক্রিয়া, যখন দুটো রাসায়নিক পদার্থ কি পরস্পর সংমিশ্রণ হবে, মিশ্রণ হবে, তখন কি তাদের মধ্যে কি আগুন লাগার সম্ভাবনা কি থেকে যায়, বা তাদের মধ্যে থেকে আগুনের উৎপত্তি হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আমরা দেখি যে পারমাণবিক বোমা, এই পারমাণবিক বোমা কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণে কি তৈরি করা হয়। তারপর হচ্ছে কি যন্ত্রাংশের ক্রমাগত ঘর্ষণ, আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রি বা শিল্প কারখানা থেকে বিভিন্ন কি মেশিনারিজ আছে, এই মেশিনারিজ গুলো কি যখন কি চলে, তখন তাদের মধ্যে কি একটা সংঘর্ষ বা একটা ঘর্ষণ হয়ে থাকে। এই ঘর্ষণ যখন কি আস্তে আস্তে কি অধিক তাপ উৎপন্ন করবে, তখন কি এই ঘর্ষণ থেকে আমার কি অগ্নিকাণ্ডের সম্ভাবনা কি থেকে যায়। তারপর হচ্ছে কি চিমনি হতে উৎক্ষিপ্ত জ্বলন্ত কণা, আমরা জানি যে আমাদের ইটভাটা বা বিদ্যুৎ কেন্দ্র বা এরকম বিভিন্ন জায়গায় কি আমাদের চিমনি থাকে। এই চিমনির ভিতর দিয়ে যদি কি এই জ্বলন্ত কণা বাহির হয়, তো সেই সব জ্বলন্ত কণা কি যেসব জায়গায় গিয়ে পড়বে, তাহলে কি সেই জায়গায় কি আমার আগুন লাগার সম্ভাবনা কি থেকে যায়। তো এইসব হচ্ছে কি আমার অগ্নিকাণ্ডের কারণ। তো এছাড়াও কি আমাদের আরো অগ্নিকাণ্ডের কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তার মধ্যে স্থির বিদ্যুৎ আছে, চলমান বিদ্যুৎ আছে। এইসব বিদ্যুৎ প্রবাহের ফলে কি আমার অগ্নি দুর্ঘটনার কি সম্ভাবনা থেকে যায়। তারপর হচ্ছে কোথাও যদি কোনো মাত্রা অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তাহলে কি সেই জায়গায় কি আগুনের সূত্রপাত হয়ে থাকে। তারপর হচ্ছে যদি ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগায়, সেটা কি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির বাড়িতে বা দোকানপাটে আগুন লাগাতে পারে, অথবা কি কোনো কোম্পানি কোনো আর্থিক সুবিধা লাভের জন্য নিজেদের মধ্যেই কি এই আগুনের সূত্রপাত কি ঘটে থাকে। তো এইসব কারণে আমার অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে। তারপর হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বা কারো কোনো ক্ষতি করার জন্য কেউ যদি কি আগুন লাগিয়ে দেয়, তো সেই সব ক্ষেত্রেও কি আমার এই অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা কি থেকে যায়। এবং তারপর যে কারণটা আছে সেটা হচ্ছে কি, যে অনেক সময় আমরা দেখি যে ছোট বাচ্চাদের হাতে কি অনেক সময় কি বিভিন্ন কি ম্যাচকাঠি থাকে বা দিয়াশালাই থাকে বা বাতি থাকে। এইসব বাচ্চারা যখন কি এরকম আগুন নিয়ে কি খেলা করে বা আতশবাজি নিয়ে খেলা করে, এইসব কারণে কি আমার কোনো একটা জায়গায় কি আগুনের সূত্রপাত ঘটে থাকে, এবং ওই জায়গাটাই কি তখন কি অগ্নি দুর্ঘটনা রূপে কি বিবেচিত হয়। তারপর হচ্ছে যে শত্রুতাবশত কারো জায়গায় যদি কেউ আগুন লাগিয়ে দেয়, সেক্ষেত্রেও কি অগ্নি দুর্ঘটনার কি সম্ভাবনা থেকে। এরপরে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি ইঞ্জিনের মিসফায়ার, যখন কি ইঞ্জিনের মিসফায়ার হয়, তখন তাদের মধ্যে একটা প্রচন্ড কি
তাপ উৎপন্ন হয়, সেই তাপেও কি আমার অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে স্বাভাবিকভাবে কি অগ্নি প্রজ্বলন। অনেক সময় কি স্বাভাবিক কারণে কি যেরকম কি বৈদ্যুতিক শর্ট সার্কিট যে হয়, সবগুলা বৈদ্যুতিক শর্ট সার্কিটের হয়তোবা কোনো কারণ থাকে না। হয়তোবা একটা সময় কি ওই কেবলের কি টেম্পার শেষ হয়ে যাওয়ার কারণে কি তো ওই কেবল দ্বারা কি শর্ট সার্কিট সংঘটিত হয়ে থাকে, বা বাতাসে কোনো একটা কোনো ২ টা কেবল পজিটিভ নেগেটিভ যখন একসাথে হয় তখন কি তাদের মধ্যে শর্ট সার্কিটের কারণে কি ইচ্ছাকৃতভাবে বা এমনিতেই কি আগুন ধরে যায়। তারপর হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুন লাগানো। এসব বিভিন্ন কারণে কি আমার অগ্নি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটে থাকে। তারপর হচ্ছে এই অগ্নি দুর্ঘটনা যখন ঘটবে তখন আমরা কি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কি অগ্নি প্রতিরোধের কি ব্যবস্থা করব। কেন ব্যবস্থা করব বা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ আমরা কেন করব আসলে? জাগতিক সৃষ্টি জগতে মৌলিক উৎস হলো তাপ শক্তি। এই তাপ শক্তির উৎস হলো আগুন, কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কি ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। তাই কি অগ্নি প্রতিরোধের গুরুত্ব অপরিসীম। নির্মুক্ত কারণে কি অগ্নি প্রতিরোধ করতে হবে। অর্থাৎ যে ব্যাপারটা হচ্ছে যে জাগতিক জীবনে বা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কারণে কি আমরা কি আগুনের ব্যবহার করে থাকি। এই আগুনের ব্যবহার যখন কি মাত্রা অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায় বা আগুনের ব্যবহারটা যখন আমাদের কি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই কি অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা কি থেকে যায়। তো এই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ আমরা আসলে কেন করব? যেসব কারণে আমরা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ করব তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যদি কোনো কোম্পানিতে অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে কি সেই কোম্পানির যে জিনিসটা হবে সেই কোম্পানিতে কোনো শ্রমিক কর্মচারী কি আহত হতে পারে এই অগ্নি দুর্ঘটনা দ্বারা। তো এই শ্রমিক কর্মচারীকে পুড়ে যাওয়া বা আহত বা নিহত হওয়ার হাত থেকে রক্ষা করতে কি আমরা কি অগ্নি দুর্ঘটনা কি প্রতিরোধ করে থাকবো। তারপর হচ্ছে কারখানা বিল্ডিং এর ক্ষতি না হতে দেয়া। আমরা জানি যে কি যখন কোনো একটা জায়গায় কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় তখন তার চারপাশে যা থাকে সবকিছু কি পুড়ে যায়। তো যখন জিনিসগুলো পুড়ে যাবে তখন কি আমার বিল্ডিং এর একটা কি ক্ষতি হবে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কি আমার অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে। এবং হচ্ছে যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কি আমার অগ্নি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে। কারণ কি আমার প্রত্যেকটা ওয়ার্কশপ বা প্রত্যেকটা কারখানা বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কি বিশাল বা খুব দামি দামি কি যন্ত্রপাতি থাকে। যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন কি এইসব যন্ত্রপাতি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এইসব যন্ত্রপাতি যাতে কি ক্ষতি না হয় সেই কারণে কি আমার অগ্নি প্রতিরোধের ব্যবস্থা তৈরি করতে হবে। তারপর হচ্ছে উৎপাদন বন্ধ হওয়া হতে রক্ষা করা। যখন কোনো কারখানায় বা কোনো ওয়ার্কশপে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় তখন কি ওই জায়গাটার কি উৎপাদন কি বন্ধ হয়ে যায়। তো এই উৎপাদন যাতে বন্ধ না হয় বা অগ্নি দুর্ঘটনা যাতে সংঘটিত না হয় তার জন্য কি আমার প্রতিরোধ ব্যবস্থা কি গড়ে তুলতে হবে। তারপর হচ্ছে কোম্পানি কর্তৃপক্ষের ক্ষতির পরিমাণ কমানো। যখন একটা কোম্পানিতে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হবে তখন কি কোম্পানি কর্তৃপক্ষ যারা আছে, মালিক পক্ষ যারা আছে তাদের কি একটা ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির পরিমাণ যাতে কি কমিয়ে আনা যায় সেই জন্য কি আমার অগ্নি প্রতিরোধের ব্যবস্থা তৈরি করতে হবে। এবং সর্বোপরি হচ্ছে কি জাতীয় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ কি যখন একটা কোম্পানি ক্ষতি হবে বা একটা ব্যক্তির ক্ষতি হবে আলটিমেটলি সেই ক্ষতিটা কি জাতীয় ক্ষতিতে রূপ নিবে। অর্থাৎ কি জাতীয়ভাবে সেই সম্পদ কি বিনষ্ট হবে। এই সম্পদ বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কি আমাদের অগ্নি প্রতিরোধ ব্যবস্থা কি চালু রাখতে হবে। তারপর আমরা যে জিনিসটা এখন জানবো সেটা হচ্ছে কি অগ্নি নির্বাপন পদ্ধতি। আমরা যে আগুনগুলো পড়ে আসছি বিভিন্ন শ্রেণীর আগুন আছে। আমরা জানি কি 5 শ্রেণীর আগুন আছে, এ শ্রেণী, বি শ্রেণী, সি শ্রেণী, ডি শ্রেণী এবং ই শ্রেণী। এই আগুনগুলোকে আমরা কিভাবে নেভাবো সেই জিনিসটা আমরা এখন আলোচনা করব। বিভিন্ন আগুন বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে কি নেভানো হয়। অগ্নি নির্বাপনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদেরকে কি অগ্নি নির্বাপক সরঞ্জাম বা ফায়ার এক্সটিংগুইশার বলা হয়। তো এই বিভিন্ন প্রকার ফায়ার এক্সটিংগুইশার আছে, তার মধ্যে আমরা আজকে দুই একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে কি আমরা আলোচনা করব। তো প্রথমে যে ফায়ার এক্সটিংগুইশারটা নিয়ে সেটা আলোচনা করব সেটা হচ্ছে কি সুডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এই সুডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার কি কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা আজকে জানবো। এই প্রকার ফায়ার এক্সটিংগুইশারের বডি মাইন্ড স্টিলের দ্বারা নির্মিত, গোলাকার ও সিলিন্ডার আকৃতির হয়।
এই অগ্নি নির্বাপন যন্ত্রে 4 থেকে 6 আউন্স ঘনীভূত সালফিউরিক অ্যাসিড এর পাত্র থাকে এবং 9 লিটার পানির সাথে 1 পাউন্ড সোডিয়াম বাইকার্বনেট কেমিক্যাল পাউডার নির্দিষ্ট মাপে কি মিশ্রিত থাকে। অর্থাৎ এই যে সোডা অ্যাসিডটা ফায়ার যেটা আছে তার বডিটা হচ্ছে কি একটা মাইন স্টিল যে মেটাল আছে, মাইন স্টিল মেটাল দ্বারা কি তৈরি। তারপর আমরা একটা সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশারের কি চিত্র দেখে নেই। তো এর মধ্যে আসলে কি কি জিনিসগুলো থাকে। এই সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে একটা কি উপরে একটা কি নব থাকে, এই নব থাকে। তারপর হচ্ছে কি নিচে একটা কি বোতল থাকে। এই বোতলের ভিতরে কি থাকে? বোতলের ভিতরে থাকে হচ্ছে কি আমার সালফিউরিক অ্যাসিড। তারপর হচ্ছে এখানে কি একটা কন্টেইনার থাকে, মানে বোতলের নিচে যে জায়গাটুকু থাকে সেটাকে আমরা কন্টেইনার ধরে নিচ্ছি। এই কন্টেইনারের ভিতরে থাকে কি থাকে? সোডিয়াম বাইকার্বনেট সলিউশন থাকে। তো এই সোডিয়াম বাইকার্বনেট সলিউশন এবং এই সালফিউরিক অ্যাসিড কি যখন একসাথে কি মিশ্রণ হয় তখন কি প্রচন্ড বেগে কি এই সোডিয়াম বাইকার্বনেট কি আমার হোস্ট নল দিয়ে বাহিরে বের হয়ে কি কার্যবস্তুতে যখন পড়ে কি তখন কি আমার আগুনটা কি নিভে যায়। তো এটা হচ্ছে একটা সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশারের চিত্র। এই সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশারে একটি নির্দিষ্ট মাপে যন্ত্রে 2 থেকে 3 অংশ নিয়ে গঠিত হয়ে থাকে, বাকি অংশ খালি থাকে। দুটি কেমিক্যালের মিশ্রণের ফলে বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে। যে আমরা দেখছি কি একটা সালফিউরিক অ্যাসিডের কি বোতল থাকে এবং নিচে থাকে সোডিয়াম বাইকার্বনেট থাকে। এই সোডিয়াম বাইকার্বনেট এই সালফিউরিক অ্যাসিড যখন কি মিশ্রণ হবে তখন তাদের মিশ্রণ হলে কি আমার একটা গ্যাস উৎপন্ন হবে, যে গ্যাসটার নাম হচ্ছে কি আমার CO2 অর্থাৎ কি কার্বন ডাই অক্সাইড গ্যাস। এই গ্যাস উৎপন্ন হবে এবং কি গ্যাস উৎপন্ন হয়ে কি খালি অংশে উঠে যায় এবং সেখান থেকে চাপ প্রয়োগ করে আগুনে এই অগ্নি নির্বাপক নিক্ষেপ করে। এই যন্ত্রে ব্যবহৃত কেমিক্যালের বিক্রিয়ক সমীকরণ হচ্ছে, অর্থাৎ আমি ভিতরে যে দুইটা কেমিক্যাল ব্যবহার করতেছি তাদের রাসায়নিক বিক্রিয়াটা কেমন আমরা দেখে নিই। তো রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে কি আমার নিচে থাকে সোডিয়াম বাই কার্বনেট অর্থাৎ NaHCO3, তারপর বোতলের ভিতর থাকে হচ্ছে কি আমার সালফিউরিক অ্যাসিড। এই দুইটা যখন কি একত্রে রাসায়নিক মিশ্রণ হবে, মিশ্রণটা আসলে কিভাবে হবে আমরা সেই জিনিসটা ক্লিয়ার করে নেই। যখন সেফটি পিনকে টান দিয়ে বোতলের ট্রিগার চেপে ধরবে তখন কি ওই কাঁচ টিউবের মধ্যে কি একটা আঘাত লাগবে। ওই কাঁচ টিউবে কি আঘাত লাগার সাথে সাথে কি কাঁচ টিউবটা কি ভেঙে যাবে। আর কাঁচ টিউবটা যখন কি ভেঙে যাবে তখন কি কাঁচ টিউবের মধ্যে যে সালফিউরিক অ্যাসিডটা আছে তার নিচে যে সোডিয়াম বাইকার্বনেট আছে তার সাথে কি মিশ্রণ হবে এবং তার সাথে মিশ্রণ হলে কি যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে কি হবে আমরা দেখি এখানে কি আছে। যে দুইটার মিশ্রণের ফলে কি হচ্ছে এখানে তৈরি, এখানে কি H2 অর্থাৎ কি পানি তৈরি হচ্ছে, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, তারপর হচ্ছে কি সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে। এই তিনটা জিনিস তৈরি হয় কি এই তিনটা জিনিস কি আমার হোস্ট নল দিয়ে কি বাইরে বের হয়ে যাবে। এই সোডিয়াম সালফেট পানির সাথে কি মিশ্রিত অবস্থায় থাকে এবং কি কার্বন ডাই অক্সাইড গ্যাস পানির উপরে কি উঠে যায়। এই গ্যাস নির্গমনকালে চাপ প্রয়োগে পানিকে দূরে নিক্ষেপ করে। অর্থাৎ কি কার্বন ডাই অক্সাইড গ্যাস আমি এখানে এই জন্য তৈরি করতেছি যখন জানো কি ওই কন্টেনারের ভিতরে একটা কি চাপ তৈরি হয়, সেই চাপে যেন কি এই সোডিয়াম বাইকার্বনেটটা কি সোডিয়াম সালফেট হয়ে কি সেটা কি বাইরে বের হয়ে যেতে পারে। আর এই সোডিয়াম সালফেটের সাহায্যে এবং এই তার সাথে মিশ্রিত পানির সাহায্যে কি আমি অগ্নি নেভাবো, যেখানে কি আগুন ধরবে সেই জায়গাটার মধ্যে কি যখন কি পানি প্রবেশ করবে তখন কি সেখানে কি অক্সিজেনের কি একটা বাধা প্রাপ্ত হবে। যখন কি অক্সিজেন প্রবেশ করতে পারবে না তখন কি সেই আগুনটা কি নিভে যাবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস পানির উপরে কি উঠে যায়। এই গ্যাস নির্গমনকালে চাপ প্রয়োগে পানিকে দূরে নিক্ষেপ করবে এবং সেই সাথে এই গ্যাসও কি বের হয়ে যায়। নির্গত পানি দিয়ে অগ্নি নির্বাপন করা হয়ে থাকে। অর্থাৎ যখন এই গ্যাস একটা প্রেসার তৈরি করবে সেই প্রেসারে কি তার মধ্যে যে মিশ্রণের ফলে যে পানি এবং সোডিয়াম সালফেট উৎপন্ন হয়েছে সেই সালফেটটা কি কার্যবস্তুতে গিয়ে কি আমার আগুনকে নিভিয়ে দিবে। আমরা যদি একটা ভিডিও দেখি যে এই যে কিভাবে এটা আসলে কাজ করে বা তার ভিতরে কি থাকে আসলে কিভাবে কাজটা হয়ে থাকে, তো ভিডিও দেখলে আমরা কি সহজে সেই জিনিসটা কি বুঝতে পারবো। যে এরকম একটা কি বোতল থাকে, যে
সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার এরকম বোতল টাইপের হতে পারে, বা যদি সেটার কি তার কার্যবস্তু যদি বেশি হয় তাহলে কি বোতলের আকৃতিটা কি বড় হইতে পারে। এরকম কি কঠিন পদার্থ, অর্থাৎ কঠিন পদার্থের যে আগুনগুলো আছে সেগুলোকে আমি নেভানোর ক্ষেত্রে কি এই সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশারকে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার। তো এই যে এই জিনিসটা হচ্ছে কি হোস নল, ঠিক আছে, এটা হচ্ছে একটা মেটাল সিলিন্ডার, আমরা আগেই বলেছি এটার গঠন হচ্ছে কি এটা হচ্ছে একটা মেটাল সিলিন্ডার, তার ভিতরে এখানে একটা কি নব থাকবে, তার উপরে এখানে একটা সেফটি পিন থাকবে, তার ভিতরে থাকবে হচ্ছে কি এই যে এটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের বোতল, আর নিচে হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট। এই সালফিউরিক অ্যাসিডের বোতলে যখন চাপ প্রয়োগ করবে তখন কি বোতলটা কি ভেঙে যাবে, তখন কি বোতলের মধ্যে থাকা সালফিউরিক অ্যাসিডটাকে সোডিয়াম বাইকার্বনেটের সাথে কি মিশ্রিত হবে, মিশ্রিত হলে তখন কি হবে, তখন কি তাদের মধ্যে কি পানি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং কি সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে কি তখন এই সোডিয়াম সালফেটটা কি বাইরে বের হবে এবং পানিটা কি তার সাথে মিশ্রিত থাকবে কি পানি, এই পানিটা কি বাইরে বের হয়ে কি কার্যবস্তুতে কি অক্সিজেনের প্রবাহ কি বাধা প্রদান করবে, অর্থাৎ কি আগুনকে নেভাতে কি সহায়তা করবে। এই যে আমরা দেখি এখানে একটা কি এই হোস পাইপের মাথার উপরে কি একটা নজল থাকে। নজল কি জন্য ব্যবহার করি আমরা কি জানি, নজল কি কোনো বস্তুর কি বা কোনো তরল পদার্থে গতি বৃদ্ধি করার জন্য কি আমরা নজল ব্যবহার করে থাকি। অর্থাৎ কি আমার পিছনের দিকে যেরকম একটু সরু থাকবে, একটু মোটা থাকবে, যখন কি নজল দিয়ে যখন আমি তাকে বাধা প্রদান করবো তখন কি তার গতিটা কি বেড়ে যাবে। তো এইসব কারণে কি আমি এখানে নজল ব্যবহার করতেছি। তো আমরা এই জিনিসটা বলতেছি যখন কি আমার এই টিগারের উপর যখন কি চাপ প্রয়োগ করা হবে তখন কি সালফিউরিক অ্যাসিডের উপর কি একটা প্রেসার পড়বে সালফিউরিক অ্যাসিডের বোতলের উপর, তখন কি সালফিউরিক অ্যাসিডের বোতলটা কি ভেঙে যাবে, তখন এই ভেঙে গেলে কি তখন সেটা কি এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে কি মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে তখন কি এই হোস পাইপ দিয়ে কি সেটা কি বাইরে বের হয়ে যাবে। এই যে যখন তাদের মধ্যে মিশ্রণটা হচ্ছে তখন কি তৈরি হচ্ছে দেখছি আমরা, পানি তৈরি হচ্ছে, সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে এবং কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন থাকবে তখন কি একটা চাপ তৈরি হবে, সেই চাপে কি তার ভিতরে যে পানি থাকবে এবং কি সোডিয়াম সালফেট থাকবে সেটা কি বাইরে বের হয়ে যাবে। এভাবে কি একটা সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার কি কাজ করে থাকে। তারপর আমরা যে ফায়ার এক্সটিংগুইশারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টোরেজ প্রেসার টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এবং এই সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশার যখন কাজ করবে এর ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো কি মাঝে মধ্যে কি রক্ষণাবেক্ষণ করতে হবে, এর ভিতরে কি পানি থাকে, তো পানির পরিমাণ কমে যেতে পারে, পানির পরিমাণটা কি পরীক্ষা করতে হবে, মাথায় ক্যাপ ভালোভাবে কি বসানো আছে কিনা সেই জিনিসটা কি খেয়াল রাখতে হবে, তারপর হচ্ছে নজল স্টেইনার বায়ু নিষ্কাশন ছিদ্র এগুলো কি ঠিক মতো কাজ করছে কিনা সেগুলোকে চেক করতে হবে নিয়মিতভাবে, এবং অগ্নি নির্বাপক যন্ত্রের ভেতর কি প্রেসার ঠিক আছে কিনা সেই জিনিসগুলোকে আমার খেয়াল রাখতে হবে। তারপর আমরা যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি স্টোর প্রেসার টাইপ অগ্নি নির্বাপকের যন্ত্রাবলী। মানে একটা প্রেসার থাকবে স্টোরেজ করা, সেই প্রেসারের সাহায্যে কি তার ভিতর থেকে কি অগ্নি নির্বাপনের জন্য যে উপাদানটা আমি ব্যবহার করব সেটা কি বের হয়ে যাবে। স্টোর এবং গ্যাস প্রেসার ওয়াটার টাইপ অগ্নি নির্বাপন যন্ত্র সোডা অ্যাসিড টাইপের মতোই, কিন্তু কি তফাৎ হচ্ছে ওয়াটার টাইপে সোডা অ্যাসিডের মতো কি কেমিক্যাল মিশ্রিত কি পানি থাকে না, এখানে কি শুধু পানি থাকে ও সালফিউরিক অ্যাসিড থাকে না। অগ্নি নির্বাপক যন্ত্রের ভিতর নির্দিষ্ট লেভেল পর্যন্ত বিশুদ্ধ পানি থাকে, এই পানি বের করার জন্য কি বাতাসের চাপ বা গ্যাস কার্টিজ থাকে। যে ওয়াটার টাইপ অগ্নি নির্বাপন যন্ত্রে কি গ্যাস কার্টিজ থাকে তাকে গ্যাস প্রেসার টাইপ, এবং বাতাসের চাপ যদি থাকে তাহলে কি স্টোরেজ প্রেসার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র বলা হয়। তো এটা আসলে কি কি অংশ নিয়ে গঠিত আমরা দেখে নিই। এখানে কি একটা লক পিন থাকে, তারপর হচ্ছে এখানে একটা প্রেসার গ্যাস থাকে, এখানে প্রেসার কত সেটা দেখার জন্য, তারপর এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি স্টোরেজ প্রেসার থাকে, এখানে কি একটা প্রেসার থাকে। প্রেসার থাকার জন্য আমরা এই বিগত অগ্নি নির্বাপন যন্ত্রে যেরকম আমি কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছি, এখানে একটা কি নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, এই গ্যাসের সাহায্যে কি আমি এই কন্টেনারের ভিতরে একটা প্রেসার তৈরি করে কি সেই প্রেসারে কি আমি পানিকে বাইরে বের করে নিয়ে আসবো, এবং তার নিচে থাকে কি ওয়াটার, এবং ওয়াটার বের হওয়ার জন্য থাকে একটা কি ডিসচার্জ টিউব থাকে, আর ডিসচার্জ টিউবের মাথার মধ্যে থাকে একটা ডিসচার্জ নজল। গ্যাস কার্টিজ সাধারণত কার্বন ডাইঅক্সাইডের গ্যাস থাকে অথবা কি নাইট্রোজেন গ্যাসও ব্যবহার করা হয়ে থাকে। গ্যাস কার্টিজ পাইপ ওয়াটার অগ্নি নির্বাপন যন্ত্র কি হাই এবং লো প্রেসার দুই রকমই হয়ে থাকে।
দেখি আমরা যে অগ্নি নির্বাপন যন্ত্র পরিচালনা করতে লক রিংটি কি যখন কি টানা হবে এবং হ্যান্ডেলকে যখন কি চাপা হবে, তখন হ্যান্ডেলটি চাপলে একটি বাল্ব খুলে যা কন্টেনার থেকে কি চাপযুক্ত গ্যাসকে কি মুক্তি দেয়। যখন কি আমি কি এই হ্যান্ডেলটি কি চাপ দিব, তখন কি তার ভিতরে যে গ্যাসটা আছে সেই গ্যাসকে কি সে কি মুক্তি দিবে, মানে গ্যাসটা কি এক্সপান্ড হয়ে যাবে। তখন গ্যাসটা যখন এক্সপান্ড হবে, গ্যাসটাকে নিচের দিকে নামতে চাইবে। নিচের দিকে কি আছে বন্ধুরা? পানি আছে। এই পানিকে সে কি ধাক্কা দিবে। যখন পানিকে ধাক্কা দিবে, তখন পানিটা কি এই টিউবের মধ্যে দিয়ে কি বাইরে কি বের হয়ে কি এই হোস নলের সাহায্যে, নজলের সাহায্যে কি সেটা কি আমি কার্যবস্তুতে কি ছিটিয়ে দেবো। তাহলে কি কার্যবস্তু যখন আমি পানি ছিটিয়ে দেবো, তাহলে কি সেখানে কি অক্সিজেন প্রবাহে কি বাধা প্রদান হবে এবং কি আমার আগুনটা কি নিভে যাবে। এই কথাটা দেখো এখানে লেখা আছে যে বাল্ব খুলে যায় এবং কন্টেনার থেকে চাপযুক্ত গ্যাসকে কি মুক্তি দেয়। গ্যাস অবিলম্বে কি প্রসারিত হয় এবং কি অগ্নি নির্বাপকের অভ্যন্তরে ভরাট করে জলকে নিচের দিকে ঠেলে দেয়। জলটি নিচে নামার সাথে সাথে কি এটির নলটি কি উপরে উঠে যায় এবং অগ্রভাগ থেকে জল দ্রুত বেগে বেরিয়ে আসে এবং আগুনে অক্সিজেন প্রবাহকে বাধা প্রদান করে, অর্থাৎ কি আগুন কি নিভে যায়। এভাবে কি একটা স্টোর স্পেশাল টাইপ অগ্নি নির্বাপন যন্ত্র কি কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের পাঠ আলোচনা। তো এই পাঠ সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি যদি কি এখন দেখার সুযোগ না হয়ে থাকে, অন্য কোনো সময় দেখার জন্য তুমি ভিজিট করবে www.skill.gov.bd এই ওয়েবসাইটটিতে। তো পরবর্তীতে আমাদের যে কাজটা থাকবে তোমাদের জন্য সেটা হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে কি আজকে আমরা যে পাঠ আলোচনা করছি সেই পাঠ সম্বন্ধে সেই পাঠ অনুশীলন করবে এবং পরবর্তী যে পাঠটা আমরা পড়াবো সেই পাঠ সম্বন্ধে কি ধারণা নিয়ে আসবে। পরবর্তী পাঠ হচ্ছে আমাদের এই যে অগ্নি নির্বাপন পদ্ধতি আমরা পড়লাম, আরো আমরা কি বেশ কয়েকটা কি অগ্নি নির্বাপন পদ্ধতি কার্যাবলী সম্বন্ধে ধারণা নিব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সবাইকে করোনা মহামারী থেকে নিরাপদে থাকি, সাবধানে থাকি, সর্বোপরি কি সচেতন থাকি।